কুমিল্লার পূজা মণ্ডপে সহিংসতায় ছিল রাজনৈতিক ইন্ধন, উস্কানি দেয় অরাজনৈতিক ধর্মীয় গোষ্ঠীও। ঘটনার পরে যে রিঅ্যাকশন হয়েছে সেখানে তো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বেরও ইন্ধন পাওয়া যাচ্ছে। পলিটিক্যাল, নন পলিটিক্যাল, বিভিন্ন রিলিজিয়াস গ্রুপ সবগুলোকেই সার্ভিলেন্সের আওতায় রাখা হয়েছে। ইন্ধনদাতাদের মুখোশ উন্মোচনের দাবি। পূর্ব পরিকল্পিত সরকারকে আমরা কামনা করব, কারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে বের করা এবং তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। যদি রাষ্ট্র চায় তাহলে অবশ্যই এই অপরাধীদেরকে ধরা সম্ভব। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ে সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 4 দিনের অচল অবস্থার পর স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ধর্মঘট স্থগিত করলেন পণ্য পরিবহন মালিকরা। গণপরিবহনে বাড়তি ভাড়ায় অস্বস্তি, দূরপাল্লায় নৈরাজ্য। রাজধানীতে অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং শুরুর কয়েক বছরেই চলছে ভাড়ায়। কোম্পানিগুলোর উচ্চ কমিশন আদায়কে দায়ী করলেন রাইডাররা। অপরাধ বাড়ার আশঙ্কা পুলিশের। ভাষাঞ্চরে জাতিসংঘের কর্মকর্তাদের জন্য গড়ে তোলা হচ্ছে চোখ ধাঁধানো স্থাপনা। 5 তারকা হোটেলের পাশাপাশি এগিয়ে চলেছে শপিং মল নির্মাণের কাজও। এবং দুবাই ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছেন সাকিব আল হাসান। ক্রিকেট একাডেমি গঠনে সহায়তা চেয়েছে রাজ পরিবার। ডেপুটি রুলারের সঙ্গে টাইগার অলরাউন্ডারের সাক্ষাৎ। কুমিল্লার পূজা মণ্ডপে সহিংসতায় রাজনৈতিক ইন্ধন ছিল। সহিংসতা ছড়িয়ে দিতে উস্কানি ছিল রাজনৈতিক, অরাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর। প্রধান অভিযুক্ত ইকবাল সহ অন্যদের রিমান্ডে এ তথ্য পাওয়ার দাবি তদন্তকারী সংস্থা সিআইডির। ইন্ধনদাতাদের মুখোশ উন্মোচনের দাবি সুশীল সমাজের। বুলবুল রেজার রিপোর্ট। কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মন্দিরে ভাঙচুর সহিংসতার অভিযোগে দায়ের হওয়া 2টি মামলায় সিটি মেয়র মনিরুল হক সাক্কুর পিএস হিসেবে পরিচিত মঈনুদ্দিন আহমেদ বাবুকে আদালতে তোলা হয় রোববার। চাওয়া হয় 7 দিনের রিমান্ড। শুনানি পরে হবে জানিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পূজা মণ্ডপে প্রথম প্রতিমা ভাঙচুরের অভিযোগ তার বিরুদ্ধে। বাবু ঘটনার পর পরিবারসহ পালিয়ে গিয়েছিল। এদিকে প্রধান অভিযুক্ত ইকবাল সহ 4 আসামিকে 12 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আরও 5 দিনের রিমান্ড আবেদন করলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে সেদিনই রিমান্ডে নেয়ার আদেশ দেন। তবে তদন্ত সংস্থা সিআইডি এই আদেশের রিভিউ আবেদন করে 20 কার্যদিবস পর আসামিদের জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে তা নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সিআইডি বলছে 2 দফা রিমান্ডে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। নজরদারিতে আছে মূল ইন্ধনদাতারা। ঘটনার পরে যে রিঅ্যাকশন হয়েছে সেখানে তো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বেরও ইন্ধন পাওয়া যাচ্ছে এবং ভিডিও ফুটেজগুলো আমরা অ্যানালিসিস করে দেখেছি, সেখানেও রাজনৈতিক কর্মী উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। পলিটিক্যাল, নন পলিটিক্যাল, বিভিন্ন রিলিজিয়াস গ্রুপ সবগুলোকেই সার্ভিলেন্সের আওতায় রাখা হয়েছে এবং তথ্য যাচাই বাছাই হচ্ছে। ঘটনার পর থেকেই বিভিন্ন মহল থেকে বলা হয়েছিল ভাঙচুর সহিংসতার ঘটনা পরিকল্পিত। কারা সেসব পরিকল্পনাকারী ও উস্কানিদাতা তা প্রকাশ করার দাবি সুশীল সমাজের। আমরা সবসময় বলি যে এটা পূর্ব পরিকল্পিত সরকারকে আমরা কামনা করব, কারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে বের করা এবং তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। যদি রাষ্ট্র চায় তাহলে অবশ্যই এই অপরাধীদেরকে ধরা সম্ভব। কুমিল্লার ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে 12টি। গ্রেফতার করা হয়েছে শতাধিক ব্যক্তিকে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের অচল অবস্থার পর অবশেষে ধর্মঘট স্থগিত করেছে পণ্য পরিবহন মালিক শ্রমিকদের সংগঠন। গতকাল রাতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়। ডিজেলের মূল্যবৃদ্ধিতে পণ্য পরিবহন ব্যয় বাড়ানোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয় সভায়। হঠাৎ করেই দেশের বাজারে বাড়ানো হয়েছে জরুরি জ্বালানি পণ্য ডিজেল ও কেরোসিনের দাম। আর এতে যাত্রী পরিবহনগুলোর মতো করে ভাড়া বাড়ানোর দাবিতে ট্রাক, কাভার্ড ভ্যান সহ পণ্য পরিবহনে সম্পৃক্ত মালিক শ্রমিকরাও ধর্মঘট ডেকে বসেন শুক্রবার থেকেই।
টানা 4 দিন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পরিবহন বন্ধ থাকার পর অবশেষে সোমবার রাতে সেই জট খুলল সচিবালয়ে। সোমবার রাত 8:15টার পর থেকে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীসহ বেশ কয়েকজন সচিবের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা। প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকের পর ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তের কথা জানান পরিষদের আহ্বায়ক। বিকেএমএ, বিজিএমএ, এফবিসিসিআই সহ তাদের সাথে যৌক্তিক ভাড়া নিয়ে আলোচনার পরেই আমাদের এগুলি চূড়ান্ত প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। মালিকরা যে গাড়ি ঘোড়া বন্ধ রেখেছিলেন সেটা এখন থেকে স্থগিত করা হলো। এদিকে ট্রাক কাভার্ড ভ্যানের ভাড়া বাড়ানোর দাবি যৌক্তিক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ বিষয়ে বিজিএমইএ, বিকেএমইএ এবং এফবিসিসিআই এর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তীতে। তাদের এই দাবি যৌক্তিক দাবি। আমরা বিজিএমই, বিকেএমই যাদের এবং এফবিসিআই যাদের নাকি তারা সেবা দান করেন তাদেরকে আমরা অনুরোধ করব একটা যৌক্তিকভাবে পণ্য পরিবহনের ভাড়াটা নির্ধারণ করেন। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন যে এখন থেকেই ধর্মঘট স্থগিত করছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানে ধর্মঘট প্রত্যাহারের পর 30% ভাড়া বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারেও রাজি হয়েছে ট্রাক কাভার্ড ভ্যান ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে কয়েক বছর আগে মোবাইল অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং শুরু হলেও মাত্র কয়েক বছরের মাথায় এখন একেবারেই নেই অ্যাপের ব্যবহার। রাইডারদের দাবি, সফটওয়্যার কোম্পানিগুলোর উচ্চ কমিশন আদায়ের কারণে বাধ্য হয়েই বেছে নিতে হয়েছে ভাড়ায় চালানোর পথ। এক্ষেত্রে রাইডাররা সরকারকে এগিয়ে আসার দাবি জানালেও দ্বিপক্ষীয় বিষয়ের সমাধানে আগ্রহী নয় বিআরটিএ। অন্যদিকে অ্যাপের বাইরে চালানোয় অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা করছে পুলিশ। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। রাজধানীতে মোটরযানের সংখ্যা না বাড়িয়েই নগরবাসী যাতায়াতের সুবিধার্থে কয়েক বছর আগে মোবাইল অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিংয়ের অনুমোদন দেয় বিআরটিএ। অল্প সময়ের মধ্যেই বিআরটিএর পরিকল্পনা ভেস্তে দিয়ে রাইড শেয়ারিংকে পেশা হিসেবে বেছে নিয়েছে বাইকাররা। উবার পাঠাওয়ের মতো অ্যাপ বাদ দিয়ে এখন নগর জুড়ে খ্যাপ খাচ্ছেন রাইডাররা। যত্রতত্র বাইক স্ট্যান্ড বানানো রাইডারদের কারণে রাজধানীতে যানজট বেড়েছে বলে ধারণা সড়ক পরিবহন কর্তৃপক্ষের। এসব বাইকারদের জেল জরিমানার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ। এমন অবস্থায় আতঙ্কিত বাইকাররা বলছেন, অ্যাপগুলোর অতিরিক্ত কমিশন আদায়ের কারণে বাধ্য হয়েই ভাড়ায় চালাতে হচ্ছে তাদের। আমার মোবাইলের ইন্টারনেট বিল আমি নিজে খাটতেছি, প্লাস হচ্ছে আমার ফুয়েল যে খরচটা, আমার বাইকের মেনটেন কস্ট, সব মিলিয়ে কিন্তু আসলে আমরা কিন্তু খুবই বিপর্যস্ত। চাকরি যেহেতু নাই, আমরা তো নিটে করেছি, আমার সংসার চলতেছে, আমার কিস্তি আছে। আমরাও অ্যাপসে চালাইতে চাই, কারণ কন্টাকে কিন্তু আমাদেরও রিস্ক। সরকারের কাছে আমার সুপারিশ এটাই যে 25%টা কমায় দেওয়া, ভালো আইন করে দেওয়া। এদিকে যানজটের পেছনে রাইডারদের কম দায় দিলেও অ্যাপের বাইরে চালালে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা করছে ডিএমপি। এই সংকট নিরসনে বিআরটিএ মুখ্য ভূমিকা রাখতে পারে বলে মনে করছে ট্রাফিক পুলিশ। যখনই কোম্পানির আওতায় থাকছে তখন কিন্তু একটা ট্র্যাকিংয়ের আওতায় থাকে। কোনোভাবে যদি যাত্রীটা হয়রানির শিকার হয় তখন কিন্তু এটাকে ট্র্যাক করে খুঁজে বের করা যায়। কিন্তু যদি আনরেজিস্টার্ড হয় তাহলে তাকে বের করা কিন্তু আমাদের জন্য খুবই কঠিন হয়ে যায়। এটার সমাধান একমাত্র হতে পারে যে বিআরটিএর পক্ষ থেকে যদি কোনো উদ্যোগ নেয়। তবে রাইডারদের কাছ থেকে উচ্চ কমিশন নেয়ার বিষয়ে অ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে নারাজ বিআরটিএ। সার্ভিস যারা দিচ্ছে এবং অ্যাপস কোম্পানি এই বিষয়গুলো সম্পূর্ণ তাদের ইন্টারনাল বিষয়। তারা তো যখন চুক্তিটা করে নিশ্চয় তাদের সেই ধরনের কোনো বিষয় ছিল। এখন যদি বলে তাদের এত বেশি, এই মুহূর্তে তো বলা ঠিক না, সেটা তাদের কাছ থেকে চুক্তি করার আগেই তো আমাদেরকে জানানো উচিত ছিল। এ বিষয়ে অ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে। রংপুরে বেসরকারি খাতে নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার হিড়িক শর্ত পূরণ না করেই পেয়েছে অনুমোদন। স্বাস্থ্য খাতের জন্য হুমকি হয়ে ওঠার শঙ্কা। একসময়ের জনমানবহীন ভাসানচরে জাতিসংঘের কর্মকর্তাদের জন্য গড়ে তোলা হচ্ছে চোখ ধাঁধানো স্থাপনা। 5 তারকা হোটেলের পাশাপাশি একই মানের আরও 2টি বহুতল ভবন নির্মাণের কাজ এগিয়ে চলেছে। এতে থাকবে আন্তর্জাতিক মানের সুইমিং পুল, জিম, টেনিস কোর্ট। ইতিমধ্যে শুরু হয়েছে শপিং মলের কাজও। শাখাবার চুপুর ক্যামেরায় বদলে যাওয়া ভাসানচরের বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
শপিং মল সাজানো রয়েছে নিত্য ব্যবহার্য নানা জিনিসপত্র, আবার পাশে রয়েছে উন্নত মানের সেলুন এবং লন্ড্রি। বাদ যায়নি রেস্টুরেন্টও। রাজধানী ঢাকা কিংবা বন্দরনগরী চট্টগ্রামের শপিং মলগুলোর মতোই ভাষাঞ্চরে তৈরি করা হয়েছে আইল্যান্ড মল নামের এই বিপণী বিতানটি। মূলত ভাষাঞ্চর পর্যবেক্ষণে আসা জাতিসংঘের বিদেশি কর্মকর্তাদের টার্গেট করে গড়ে তোলা হয়েছে এই শপিং মল। অবশ্য রোহিঙ্গাদের জন্য হেরা সুপারমার্কেট নামে আরও একটি শপিং মল রয়েছে। আমাদের মূল টার্গেট হচ্ছে জাতিসংঘের মানুষ, তাই জন্য আমাদের এই প্ল্যানটা করা। যেভাবে আছে সুপার শপ, স্বপ্ন, আগরা, মিনাবাজার, যেভাবে ওইরকম একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াবে। অবশেষে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এখন বহুল আলোচিত ভাষাঞ্চর মুখী হচ্ছেন। তাদের জন্য ভাষাঞ্চরের উত্তর প্রান্তে তৈরি করা হচ্ছে একটি 5 তারকা মানের হোটেল। হোটেলের পাশে থাকবে জাতিসংঘ এবং শরণার্থী বিষয়ক কমিশনের জন্য আরো 2টি বহুতল ভবন। 3টি ভবনেরই নির্মাণ কাজ শুরু হয়েছে কয়েক মাস আগেই। 120টা ক্লাস্টারের বাইরে জাতিসংঘের জন্য একটা বিল্ডিং করা হচ্ছে এবং ত্রিপুলার্সির জন্য আরেকটা বিল্ডিং করা হচ্ছে। পাশাপাশি এখানে 5 তারকা মানের হোটেল তৈরি করার জন্য অলরেডি প্রজেক্ট নেওয়া হচ্ছে। চরের মাটিতে স্টিল স্ট্রাকচারে তোলা হোটেল ও আবাসিক ভবনের পাশে চলছে আন্তর্জাতিক মানের সুইমিং পুল, জিম এবং টেনিস কোর্টের কাজ। অবসরের নৌকায় ঘুরে বেড়ানোর জন্য কাটা হচ্ছে কৃত্রিম লেক। এসব ভবনের বাসিন্দাদের জন্য থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মূল একটি ভবন ইউএন যারা সার্ভিস হোল্ডার আছেন তারা ব্যবহার করবেন, একটি ভবন ট্রিপল-আরসি জনবল ব্যবহার করবেন, আর একটি ভবন আইএনজিও যে স্টাফ যারা থাকবেন তারা ব্যবহার করবেন। মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা 1 লাখের বেশি রোহিঙ্গার জন্য ভাষাঞ্চলে 120টি ক্লাস্টার তৈরি করেছে বাংলাদেশ সরকার। 6 দফায় নিয়ে যাওয়া হয়েছে 18,500 রোহিঙ্গাকে। ভাষাঞ্চলে অবস্থানরত রোহিঙ্গাদের মানবিক সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে জাতিসংঘকে আগ্রহী করে তোলার জন্য সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে এনেছে বাংলাদেশ সরকার। আগে রোহিঙ্গাদের আবাসন ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। এখন জাতিসংঘ সহ বিদেশি সংস্থার কর্মকর্তাদের জন্য ভাষাঞ্চলের অপর প্রান্তে চলছে ব্যাপক কর্মযজ্ঞ, যেখানে 5 তারকা মানের করে তোলা হচ্ছে 3টি স্থাপনা। থাকছে সুইমিং পুল সহ অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। নোয়াখালীর ভাষাঞ্চর থেকে কমল দে, সময় সংবাদ। শিল্প বাণিজ্যের অন্যতম শহর হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টার সিটিতে শেষ হলো ইনভেস্টমেন্ট সামিট। সামিটে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এতে আগ্রহ প্রকাশ করেছেন সেখানকার স্থানীয় ও প্রবাসী ব্যবসায়ীরা। ম্যানচেস্টার সিটি ঘুরে এসে শোয়েব কবিরকে সঙ্গে নিয়ে সানবির রুপলের রিপোর্ট। 3,12,000 কোটি ডলারের অর্থনীতি নিয়ে বিশ্বের 6ষ্ঠ বৃহত্তর অর্থনীতির দেশ যুক্তরাজ্যে অনুষ্ঠিত হল ইনভেস্টমেন্ট সামিট, যেখানে সরকারের উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরে বিনিয়োগ করার আহ্বান জানান। লন্ডনের পর শিল্প বাণিজ্যের শহর ম্যানচেস্টারের প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় বিনিয়োগকারীরা আগ্রহী বাংলাদেশে বিনিয়োগে। বাংলাদেশ একটি রিজিলিয়েন্ট ইকোনমি আছে, ওখানে এটি খুব ফাস্ট গ্রো করছে, ওখানে বিজনেস করার অপরচুনিটি আছে। উন্নত দেশের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য আমরা এখন ভ্যালু অ্যাডেড এবং হাইটেক টেকনোলজির দিকে যেতে চাই। সে সমস্ত জায়গায় ইনভেস্ট করলে যে আমরা অনেক বেশি সুযোগ সুবিধা দেবো, সেই বিষয়গুলোকে আমরা হাইলাইট করেছি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডা ও রাজস্ব বোর্ড সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানালেন বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস নিয়ে প্রস্তুত তারা। এখন ওয়ান স্টপ সার্ভিস শুরু হয়ে গেছে এবং বাংলাদেশে 100টা ইকোনমিক জোন হচ্ছে এবং যেখানে আপনি বিডা আছে, বেজা আছে, সেখান থেকে বসে আপনারা ইভেন আপনি অনলাইনে পর্যন্ত এখান থেকে বসে আপনার কোম্পানি সেট আপ করতে পারেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জানান, রোড শো এর মাধ্যমে বাংলাদেশের সম্পর্কে বিশ্বের নেতিবাচক ধারণা পাল্টে যেতে শুরু করেছে। ম্যানচেস্টার কিন্তু এক সময় বলা হয়তো আপনার পৃথিবীর টেক্সটাইল সেন্টার ছিল, বস্ত্রর এখানে সেন্টার ছিল। এটা কিন্তু আস্তে আস্তে শিফট করে এখন আমরা বাংলাদেশ এখন কিন্তু বস্ত্র আমরা এখন সেকেন্ড লার্জেস্ট হয়ে গেছি। দুবাই, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ডের পর 10 লাখ প্রবাসীর আবাস যুক্তরাজ্যের 2 শহরে ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হলো। আগামী বছরে নতুন কোনো দেশে ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করতে চায় বিএসইসি। বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে বিনিয়োগের আহ্বান জানিয়ে শেষ হচ্ছে যুক্তরাজ্য ইনভেস্টমেন্ট সামিট। এই সম্মেলনের মাধ্যমে আয়োজকরা বলছেন যে এখনই কোনো ফলাফল না পাওয়া গেলে ভবিষ্যৎ বাংলাদেশের বিনিয়োগের জন্য বীজ বপন করা হলো। সানবির রুপল, সময় সংবাদ, ম্যানচেস্টার, যুক্তরাজ্য। এবার দুবাই ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন সাকিব আল হাসান।
আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানীতে একটি ক্রিকেট একাডেমি করার পরিকল্পনা করেছেন দুবাইয়ের ডেপুটি রুলার মাখতুম বিন মোহাম্মদ বিন রশিদ, যেখানে সাকিবের সম্পৃক্ততা চেয়েছেন তিনি। বিশ্বকাপ শেষে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে দুবাইয়ের রাজ পরিবারের এই সদস্যের সঙ্গে দেখাও করেছেন সাকিব আল হাসান। দুবাই থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। এবছরের শুরুতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি প্রতিষ্ঠানের সহায়তায় ১৬ বিঘা জমির ওপর স্বপ্নের একাডেমি গড়ে তোলেন সাকিব আল হাসান। উন্নত ড্রেসিং রুম, হোস্টেল, জিমন্যাসিয়াম সহ অত্যাধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি। দেশ বরেণ্য কোচ মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে বর্তমানে ২৫৯ জন প্রশিক্ষণার্থী রয়েছে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বের প্রায় প্রতিটি দেশের টি-20 লিগে খেলেছেন সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেটের ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দীর্ঘদিন ধরে আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের মসনদ তার দখলে। এবার সাকিবের খ্যাতি আর ব্র্যান্ড ভ্যালু কাজে লাগাতে চায় দুবাইয়ের রাজ পরিবার। দুবাই আবুধাবিতে আছে বিশ্বমানের স্টেডিয়াম, আছে বেশ কিছু স্পোর্টস কমপ্লেক্স। তবে ক্রিকেট নিয়ে তাদের স্বপ্নটা আরও বড়। ক্রিকেট ভক্ত দুবাইয়ের ডেপুটি রুলার মাখতুম বিন মোহাম্মদ বিন রশিদ। ক্রিকেট নিয়ে সাকিবের দর্শন আর খেলার প্রতি নিবেদন অজানা নয় দুবাইয়ের রাজ পরিবারের এই সদস্যের। তাই সাকিবের স্বপ্নের একাডেমির আদলে মরুর বুকে ক্রিকেটার তৈরির একাডেমি করতে চান তিনি। ইনজুরির জন্য আগেই বিশ্বকাপ শেষ হওয়া সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র যাওয়ার আগে দেখা করেছেন মাখতুম বিন মোহাম্মদ বিন রশিদের সাথে। তাকে ডেকে পাঠান দুবাই রাজ পরিবারের এই সদস্য। ক্রিকেট একাডেমি গড়তে কি কি করণীয় তার সবই সাকিবের কাছে জেনেছেন তিনি। দুবাইয়ের কোন এলাকায় হবে এই একাডেমি তার জন্য জমিও দেখা হচ্ছে। সবকিছুই আছে এখন প্রাথমিক পর্যায়ে। দুবাই রাজ পরিবারের কাছে অর্থ কোনো সমস্যা না, তাই তার নেয়া উদ্যোগ সব ঠিক থাকলে বাস্তবে রূপ নিবেই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। রংপুরে বেসরকারি খাতে নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার হিড়িক পড়েছে। নিজস্ব জমিতে ভবন, নিজস্ব শিক্ষক, চুক্তিভিত্তিক হাসপাতাল থাকার শর্ত পূরণ না করেই পেয়েছে অনুমোদন। ভবিষ্যতে প্রতিষ্ঠানগুলো পুরো স্বাস্থ্য খাতের জন্যই হুমকি হয়ে উঠবে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। তরিকুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট রতন সরকারের। রাস্তাঘাট ছেয়ে গেছে পাহাড়ি নামের বেসরকারি নার্সিং ইনস্টিটিউট কলেজগুলোতে ভর্তির প্রচারণায়। যেখানে সেখানে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে প্রতিষ্ঠানগুলো। এমনকি মহল্লার ছোট্ট একটি ভবনেই 2 নামে সাইনবোর্ড ঝুলিয়ে চলছে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম। চলতি বছর 8টি সহ তালিকাভুক্ত 22টি ইনস্টিটিউট বা কলেজ আছে এই জেলায়। পর্যাপ্ত পরিসর, নিজস্ব শিক্ষক, নিজস্ব বা চুক্তিভিত্তিক হাসপাতাল থাকা সহ অনেক শর্ত পূরণ ছাড়াই গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলো পুরো স্বাস্থ্য খাতে অরাজকতা সৃষ্টি করবে সংশ্লিষ্টদের এমনই শঙ্কা। এখন আমাদের সেরকম ভর্তি কার্যক্রম চলে নাই, এখন আমরা মূল কাগজ পাইনি। যোগ্য শিক্ষক ছাড়া, যোগ্য প্রাতিষ্ঠানিক কাঠামো ছাড়া কখনোই প্রশিক্ষিত নার্স সম্ভব না। পক্ষান্তরে 225 জন শিক্ষার্থীর সরকারি নার্সিং কলেজ 65 জন শিক্ষকের স্থলে চলছে 14 জন দিয়ে। আমার পছন্দ 14 জন আছি আমরা এখানে। আর কর্মচারীর দিক দিয়েও আমি যদি বলি যে কর্মচারী অনেকে রিটায়ারমেন্টে গেছে। অভিযোগ স্বীকার করে ভবিষ্যতে সংকট নিরসনের আশ্বাস দিলেন অ্যাসোসিয়েশন ও কাউন্সিলের কর্তারা। আমরা চাচ্ছি যে অনিয়মগুলো রয়েছে বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানে, সেগুলোকে সংশোধন করে যেন যোগ্য নার্স তৈরি করা যায় সেই ব্যাপারে আসলে সচেষ্ট থাকার ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রতিষ্ঠান দুটির তথ্য অনুযায়ী দেশে অনুমোদিত ইনস্টিটিউট বা কলেজের সংখ্যা 270। 2 বছর আগেও ছিল 305টি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সকালের সময়ে আরও থাকছে পুরো মন্ত্রিপরিষদ সহ আকস্মিক পদত্যাগ কুয়েত সরকারের। এবছরই 2 বার সরকারের পদত্যাগে চলমান সংকট আরও বাড়ার শঙ্কা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে 2020-21 সালের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ। এবছর 1009টি আসনের বিপরীতে লড়ছেন 3,08,606 জন শিক্ষার্থী। বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। জুবায়ের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই
অল্প কিছুক্ষণের মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা যা দিতে এখানে এসেছেন এবং অভিভাবক যারা এসেছেন তারা অপেক্ষায় আছেন। কিছুক্ষণের মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীরা প্রবেশ করবেন এবং 40 মিনিট সময়ের মধ্যে তারা ডি ইউনিটের যে আজকে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত যাচ্ছে জীববিজ্ঞান অনুষদে, সেই পরীক্ষায় তারা অংশ নেবেন। এই উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু যথারীতি স্বাস্থ্যবিধি এবং সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছেন এবং স্বাস্থ্যবিধি কড়াকড়ি আরোপের মধ্য দিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আমি যদি জুবায়ের আপনাকে একটু বলতে চাই তাহলে এই ডি ইউনিটের পরীক্ষাটি আজকে হওয়ার কথা ছিল এবং সেই নির্ধারিত সময় আজকে হচ্ছে এবং মূলত প্রথম পরীক্ষা হওয়ার কথা ছিল 7 এবং 8ই নভেম্বর। যে 7 এবং 8ই নভেম্বর আপনি জানেন যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে পরিবহন চলাচল বন্ধ থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসনের পক্ষ থেকে খুব জরুরিভাবে একটি প্রজ্ঞাপন নোটিশ জারি করেন এবং প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হয় যে সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই মাসেরই 21 এবং 22শে নভেম্বর। অর্থাৎ এই ইউনিটের পরীক্ষা হচ্ছে না, এই ইউনিট পরীক্ষা শুরু হবে মূলত এই মাসের শেষে অর্থাৎ 21 এবং 22শে নভেম্বর। আর আজকে থেকে যে ডি ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে সেই পরীক্ষার জন্য সেই ভোরবেলা থেকেই আমরা দেখতে পেরেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিভাবক সহ উৎসুক শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি এবং তারা কিন্তু এখানে এসেও অপেক্ষমান অবস্থায় তারা কিন্তু পরীক্ষার শেষ প্রস্তুতি যেটিকে বলা হয় যে ঝালিয়ে নিচ্ছেন এবং তারা 40 মিনিটের যে পরীক্ষা হবে অর্থাৎ আপনার এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিতে এসেছেন এবং তারা 40 মিনিট করে সময় পাবেন এবং এই 40 মিনিটের মধ্যে তাদেরকে 60 মার্কের মূলত উত্তর দিতে হবে। পরীক্ষায় আপনার অংশগ্রহণ করবে ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি জনপ্রশাসনের পক্ষ থেকে যে আমাদেরকে জানিয়েছেন যে মূলত এখানে রয়েছে 1889টি আসন রয়েছে, তার বিপরীতে 3 লক্ষেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় এখানে অংশ নিচ্ছে। তো জুবায়ের, এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। জুবায়ের। গুচ্ছ পদ্ধতির বাইরে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। অবকাঠামো ও শিক্ষক সংকটে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক ও প্রভাষকের 21টি পদ দীর্ঘদিন ধরেই শূন্য। শিক্ষক সংকটে ক্লাস করতে অনেক সময় অপেক্ষা করতে হয় বলে জানান শিক্ষার্থীরা। সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা চেয়েছেন অধ্যক্ষ। আব্দুর রহিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পঞ্চগড় সরকারি মহিলা কলেজে ইংরেজি, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি, প্রাণীবিজ্ঞান, মার্কেটিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা ও ফিনান্স বিভাগে শিক্ষক রয়েছেন মাত্র 1 জন করে। শিক্ষক শূন্য সমাজবিজ্ঞান বিভাগ। স্নাতক পর্যায়ের পাশাপাশি শিক্ষক সংকটের নেতিবাচক প্রভাব পড়ছে উচ্চ মাধ্যমিক পর্যায়েও। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, স্নাতক পর্যায়ে ক্লাস না করে সিলেবাস শেষ না হতেই শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছে। শিক্ষক স্বল্পতার কারণে ক্লাস করতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় শিক্ষার্থীদের। আমি যখন কলেজে আসে শিক্ষকের স্বল্পতা থাকে, তাই বসে থাকতে হয়, সময়ের অপচয় হয়। আইসিটি, ইংলিশ এবং ফিজিক্সে আমাদের টিচারের খুবই সংকট। একজন টিচার আছে, একজন টিচারের দ্বারা সব ক্লাস নেওয়া কখনোই সম্ভব নয়। পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে ভালো মতো ক্লাস হতে পারে না। তারপর হচ্ছে অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন আছে। এখানে ওই শিক্ষকের শর্টের কারণে ক্লাসের একটু কম। অধ্যক্ষ জানান, নির্মাণের পর অবকাঠামোগত উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি কলেজটিতে। শিক্ষক সংকট সহ সব ধরনের সমস্যা দ্রুত নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চান তিনি। এই কলেজ নানা সমস্যায় জর্জরিত, এখানে অবকাঠামোগত উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি এবং শিক্ষক স্বল্পতায় আমরা খুবই নাজেহাল। 1985 সালে 2 একর 54% জমির উপর নির্মাণ করা হয় পঞ্চগড় সরকারি মহিলা কলেজ। 1997 সালে কলেজটিকে জাতীয়করণ করা হয়। সময় সংবাদ, পঞ্চগড়। পুরো মন্ত্রিপরিষদ সহ আকস্মিক পদত্যাগ করেছে কুয়েত সরকার। স্থানীয় সময় সোমবার কুয়েত সরকার প্রধান শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ দেশটির আমিরের কাছে পদত্যাগপত্র জমা দেন। এদিকে চলতি বছরই 2 বার সরকারের পদত্যাগের কারণে চলমান সংকট আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কুয়েত থেকে শরীফ মিজানুর রহমানের তথ্য ও চিত্র রিপোর্ট। বিরোধী সংসদ সদস্যদের সঙ্গে বিরোধের জের ধরে মন্ত্রিপরিষদ সহ পদত্যাগ করলেন কুয়েত সরকার। কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশটির নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ।
এ নিয়ে চলতি বছরই টানা দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। এর আগে গেল জানুয়ারিতে তৎকালীন সরকার পদত্যাগ করার পর মার্চে প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবার নেতৃত্বে ফের নতুন সরকার গঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদকে প্রশ্ন করা নিয়ে বিপক্ষের আইন প্রণেতাদের সঙ্গে সরকারের দীর্ঘদিন ধরে সংকট চলছে। এর মধ্যেই কোভিড-19 মোকাবেলা, দুর্নীতিসহ বেশ কিছু ইস্যুতে প্রধানমন্ত্রীকে জবাবদিহির জন্য চাপ প্রয়োগ করতে থাকেন বিরোধী দলীয় আইন প্রণেতারা। কুয়েতের আইন প্রণেতা ও ক্ষমতাসীন পরিবারের মধ্যে এক দশকেরও বেশি সময় ধরে চলা দ্বন্দ্বের কারণে দেশটিতে এর আগেও কয়েকবার রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে রয়েছে কুয়েত। এর মধ্যেই এক বছরে দুবার সরকার পদত্যাগ করায় দেশটিতে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সময় সংবাদ, কুয়েত। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কুমিল্লার পূজা মণ্ডপে সহিংসতায় ছিল রাজনৈতিক ইন্ধন, উস্কানি দেয় অরাজনৈতিক ধর্মীয় গোষ্ঠীও। রিমান্ডে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি সিআইডির। রাজধানীতে অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং শুরুর কয়েক বছরেই চলছে ভাড়ায়। কোম্পানিগুলোর উচ্চ কমিশন আদায়কে দায়ী করলেন রাইডাররা। অপরাধ বাড়ার আশঙ্কা পুলিশের। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।